নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে কলার থোড়ের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। থোড় এইরকম ভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। যারা থোড় খেতে একদমই ভালোবাসে না বা পছন্দ করে না, তারাও দেখবেন একদম আঙুল চেটে পুটে ভাত খাবে। তাহলে বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 টুকরো থোড় নিয়েছি, তবে 2 টুকরো থোড় আমি রান্না করব না, 1 টুকরো আগে থেকেই সরিয়ে রেখেছি আর 1 টুকরো থোড় 2 ভাগে ভাগ করে নিয়েছি কাটার সুবিধার জন্য। থোড়ের ওপরের খোসাটাকে আমি একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি, যাতে কিনা থোড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আঁশ আঁশ না লাগে খেতে, সেই জন্য একটু মোটা করেই থোড়ের খোসা ছাড়িয়ে নেবেন। তো এইরকম ভাবে আমি 2 টুকরো থোড়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। থোড়ের ওপরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর থোড়টাকে কেটে নিতে হবে। এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে আমি 1 টুকরো থোড়কে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর দেখুন থোড়ের মাঝখান থেকে যে সুতোর মতো অংশ বেরিয়েছে, এগুলোকে এরকম আঙুলের সাহায্যে পেঁচিয়ে নিতে হবে। এরকম সুতোর মতো যে অংশগুলো, এগুলো থোড়ের মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে একটু আঁশ আঁশ লাগবে আর খেতে ভালো লাগবে না। তো এইরকম ভাবে থোড়ের মাঝখানে সুতোর মতো অংশগুলোকে বাদ দিয়ে নেবেন। এইরকম ভাবে আরো যে 1 টুকরো থোড় রয়েছে সেই থোড়টাকেও কেটে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও এইরকম ভাবে থোড় কেটে নিতে পারেন। আর থোড়ের এই যে মাঝখান থেকে সুতোর মতো অংশ বেরোচ্ছে, এগুলোকে ঠিক এইভাবে আঙুলের সাহায্যে একটু পেঁচিয়ে নেবেন, দেখবেন থোড় থেকে ছাড়িয়ে আসছে। 2 টুকরো থোড়কেই এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে 1/2 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। জলের মধ্যে হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা থোড়ের টুকরোগুলো এই জলেই ভিজিয়ে রাখবো। এতে করে থোড়টা কালো হয়ে যাবে না, এইরকমই সাদা থাকবে। এইভাবে হলুদ জলে আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এখন থোড়ের এই পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো কাঁচা চীনাবাদাম। বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি ভাজা চীনাবাদাম থাকে তাহলে আর ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে যেহেতু কাঁচা চীনাবাদাম ছিল, সেজন্য আমি বাদামটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া বাদামগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। এখন ভাজা বাদামগুলোকে সরিয়ে রেখে দেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি থোড়। জল সমেত থোড়টাকে কড়াইতে ঢেলে দিলাম। এখন খুব ভালো করে থোড় সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখন দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ। নুন হলুদ দিয়ে থোড়টা খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ওই মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন থোড়গুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া থোড়গুলোকে এখন জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। যতটা সম্ভব জল ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুব ভালো করে থোড় থেকে জল ঝরিয়ে তুলে নিলাম একটা পাত্রে। থোড়গুলোকে বেশ খানিকক্ষণ একটু ঠান্ডা করে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে থোড় ঠান্ডা করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে সেদ্ধ করে রাখা থোড়গুলো নিয়ে নিলাম আর একদম মিহি করে বেটে নেব। বন্ধুরা, থোড় যেহেতু জলে সেদ্ধ করা হয়েছে, এমনিতেই থোড়ের মধ্যে অনেকটা পরিমাণে জল ঢুকে আছে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। দেখুন সমস্ত থোড় এইরকম একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও একদম এরকম মিহি করে বেটে নিতে পারেন। থোড় বাটা সাইডে সরিয়ে রেখে দিলাম। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল গরম করে নিয়ে 1/2 চামচের মতো দিয়ে দিলাম গোটা কালো জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য একটুখানি চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো আসে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে বেটে রাখা থোড়টাকে দিয়ে দিতে হবে। বেটে রাখা থোড় দিয়ে দিলাম আর থোড়ের বাটিটাকে ধুয়ে আমি একদম সামান্য একটু জল দিয়েছি।
খুব ভালো করে নেড়েচেড়ে এইরকম ভাবে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না থোড় থেকে এই জলীয় ভাবটা পুরোপুরি চলে যাচ্ছে আর থোড়টা বেশ একটু মাখা মাখা হয়ে আসছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। থোড়গুলোকে সেদ্ধ করার সময় যেহেতু লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ হলুদ দিতে হবে। গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতেই রেখেছি আর এইরকম ভাবে থোড়টা রান্না হতে থাকুক। এই সময় একটা মশলা তৈরি করে নেব। যে চীনা বাদামগুলোকে ভেজে রেখেছিলাম, বাদামগুলো একটু ঠান্ডা হয়েছে আর এখন যতটা সম্ভব এর থেকে খোসা ছাড়িয়ে নেব। আপনাদের বাড়িতে যদি ভাজা চীনা বাদাম থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার একদমই দরকার নেই। আমার কাছে যেহেতু কাঁচা বাদাম ছিল সেজন্য আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এদিকে বাদামের থেকে যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নেওয়া যায় ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা মিক্সির জার আর তার মধ্যে বাদামগুলোকে দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ, যাতে করে সর্ষেটা তেতো না হয়ে যায়। শুকনো অবস্থায় বাদাম আর সর্ষে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এতে করে সর্ষের পেস্ট একদম মিহিভাবে তৈরি হবে। অল্প পরিমাণে দিয়ে দিলাম জল আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এখানে ওই 6টার মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আবারও একদম মিহি করে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই মশলাটা শিলেও করে নিতে পারেন। আমি মিক্সিতে দিয়েই মশলাটাকে তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে মশলাটাকে নামিয়ে রাখলাম। মশলার জার ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে যদি আপনাদের থোড়ের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আবারও ওভেনের কাছে চলে এসেছি। এদিকে দেখুন থোড় থেকে এক্সট্রা যা জল ছিল অনেকটাই টেনে এসেছে। বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। আর এইরকম ভাবে আরো বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। ভর্তাটা সুন্দর মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আর এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 4-5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু জলীয় ভাবটা কমে গেছে, বেশ একটু আঠালো হয়ে এসেছে। এইভাবে আরো 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একদম আঠালো হয়ে গেছে। মশলার মধ্যে এক্সট্রা যা জল ছিল সেগুলো কিন্তু পুরোপুরি টেনে গেছে। ভর্তাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন এর স্বাদটা আরো দ্বিগুণ করে দেওয়ার জন্য এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়েছি আর এখন কিন্তু একদমই বেশি সময় রান্না করা যাবে না, তাহলে সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। একদম হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। গ্যাস অফ করে দিয়েছি। এখন এই ভর্তাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের সাথে এইরকম থোড় বাটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে ফেলবেন। এতটা টেস্টি লোভনীয় হয় এই রেসিপিটা। ওপর থেকে আরো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গরম গরম ভাতের সাথে থোড় বাটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।